So what is fluid and electrolyte balance? Fluid and electrolyte balance. It is the balance between intake and output of the fluid and electrolyte to maintain the internal environment or homeostasis of the body. ঠিক আছে? So that the functions of the cell, neuromuscular functions, skeletal muscle function, and other functions, cardiac function, can be maintained. This is when what are the main causes of what are the main factors or main causes which disturb this balance? Dehydration, illness, injury, surgery, trauma, বা তো সাপোজ জেনারেল সার্ভে করেছিস, জেনারেল সার্ভে, আচ্ছা, হোয়াট ইজ ইডিমা and what is ascites? Accumulation of fluid in the interstitial space. কোথায় দেখতে হয়? ডিপেন্ডেন্ট পার্ট, ডিপেন্ডেন্ট পার্ট কোথায়? ডিপেন্ডেন্ট পার্ট কোথায়? What is the dependent part? Is the it is the ankle or swelling of the feet and finger, and lying patient sacral. This is so edema is collection of fluid, extra collection of fluid in the interstitial fluid. And what is ascites? It is also collection of fluid. It is the collection of fluid where? Peritoneal cavity. এটা ওটা যেমন এক্সট্রা সেলুলার ফ্লুইড, আর এটা তাহলে কি ফ্লুইড? ইন্টারসেলুলার, এক্সট্রাসেলুলার, ট্রান্সসেলুলার ফ্লুইড। তাহলে আমাদের ফ্লুইড কম্পার্টমেন্ট কতগুলো ভাগ হয়? কম্পার্টমেন্ট হয় ইন্ট্রাসেলুলার, 60% of the body weight of the fluid intracellular, and 40% is the extracellular fluid. Extracellular is divided into interstitial fluid, intravascular or plasma, and transcellular fluid. কি কি আছে ট্রান্সসেলুলার ফ্লুইড? উপর থেকে CSF, pleural fluid, peritoneal fluid, synovial fluid, এতগুলো ফ্লুইড আছে। অ্যাকোয়াস হিউমার ঠিক আছে, কালেকশন ঠিক না, এটা নর্মাল প্রসেসের হচ্ছে। সিক্রিটারি ফ্লুইড, যেমন এই মিকস সিক্রিয়েশন হচ্ছে ইন্টেস্টাইনে, বা এখানে সোয়েট সিক্রিয়েশন হচ্ছে। সাপোজ একটা পেশেন্ট ইমার্জেন্সিতে এসছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে, তারপরে এক্সপ্লোরেশন করা হয়েছে। এক্সপ্লোরেশন করার পরে 1 ফুট স্মল ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বাদ দেওয়া হয়েছে, তারপরে অ্যানাস্টোমোসিস করা হয়েছে। এবার ইউ আর দ্য হাউস সার্জন অর পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, স্যার করে বললো ইউ হ্যাভ আস্কড টু গিভ হিজ ফ্লুইড instructions. Give the directions of fluid and electrolyte directions. Not antibiotic, painkiller, আমি ওর মধ্যে যাচ্ছি না, এগুলো দিতে হবে। তাহলে আমি ফ্লুইড আর ইলেকট্রোলাইট অ্যাডভাইস করার জন্য আমাকে কি কি ফ্যাক্টর জানতে হবে? হোয়াট আর দ্য ফ্যাক্টর দ্যাট উইল ডিপেন্ড ফর দ্য গিভিং ডাইরেকশন ইন এ পোস্ট অপারেটিভ কেস অফ intestinal dissection and anastomosis. ফার্স্ট পোস্ট অপারেটিভ কী দেবো? ওরালি কী দেবো ফার্স্টে? ওরালি কেন দেবো না? পেশেন্ট নট ইন ফুললি কনসাস স্টেট অ্যান্ড তার পেরিস্টোলজিক মুভমেন্ট উইল বি অ্যাডিকুয়েট থাকবে না। তাহলে ওরালি দিলে কী হবে? পেশেন্ট ভমিট করবে, অ্যাসপিরেট করবে, লাঙে অ্যাসপিরেট করবে, পেশেন্ট হাইপক্সা হবে, অ্যান্ড পেশেন্ট হ্যাভ টু গিভ টু ভেন্টিলেটর অ্যান্ড মে ডেভেলপ সিরিয়াস। তো দেবো না, তাই তো? তাহলে এবার হচ্ছে কি দেব, কি ফ্লুইড দেবো? না না, ইন্টারভেনাস দেবো, ওরাল রুটে তো দিতে পারছি না, তাহলে আমাকে আইভি রুটে দিতে হবে। আইভি রুট ওয়ান অফ দ্য রুট অফ দ্য প্যারেন্টাল ফ্লুইড থেরাপি। Parenteral fluid therapy is called the fluid given except through the root of the
ওরাল রুট, যেমন আইভি ফ্লুইড, যেমন হচ্ছে পাররেক্টাল ফ্লুইড অনেক সময় দেওয়া হয় চিলড্রেনদের, যদি আমি ভেন না পাই, বা অনেক সময় বোন ম্যারোতে দেওয়া হয়, খুব রেয়ারলি, অনেক সময় সাবকিউটেনিয়াস টিস্যুতেও দেওয়া হয় স্লোলি। তো আমাকে কি ফ্যাক্টর, what are the factors to determine the post-operative directions of a patient, any operation like intestinal resection and anastomosis. আমাকে তাহলে জানতে হবে what are the normal requirement of the fluid, normal requirement of the fluid and electrolyte. এক নম্বর, what are the abnormal losses, like blood or prolonged opening of the abdomen থাকলে loss, insensible loss through the peritoneal cavity. তাহলে একটা জানতে হবে নর্মাল রিকোয়ারমেন্ট কত, আর একটা জানতে হবে আমাকে what are the losses, and থার্ড আমাকে কি জানতে হবে what are the changes due to injury. Surgery is like injury due to trauma বা সার্জারি, what are the changes, কি চেঞ্জ হয় সার্জারির পরে কি চেঞ্জ হয় সেটা জানতে হবে। তো এবার ফার্স্ট ছোট পয়েন্টটা হচ্ছে লস মানে ব্লাড লস। আমি পড়েছি হ্যামারেজের সময় কি করে ব্লাড লস এস্টিমেট করতে হয়, ইয়েতে যাতে আসছে ব্লাড লস গজ ওয়েট করে। ব্লাড লস হলে ব্লাড ফর ব্লাড, ইউ হ্যাভ টু রিকুইজিট দ্য ব্লাড। আর ফ্লুইড লস যেটা হবে সেটাকে নর্মাল রিকোয়ারমেন্টের সঙ্গে অ্যাড করতে হবে, আর তার সঙ্গে আমাকে দেখতে হবে what are the changes to the fluid, changes to the electrolyte, কি চেঞ্জ হয়, কেন হয়। তাহলে আমাকে এবার ফার্স্ট জানতে হবে নর্মাল রিকোয়ারমেন্ট। তাহলে নর্মাল রিকোয়ারমেন্ট কত, ফার্স্ট ওয়াটার একটা, নর্মাল রিকোয়ারমেন্ট কত লিটার, 5 লিটার, তো ফ্লুইড ওভারলোড হয়ে যাবে। তো what is the normal requirement of water in a person during 24 hours? Now, average adult 60 kg, 2 to 3 liter. 2 to 3 liter তো, তাহলে 2 to 3 লিটার হলো রিকোয়ারমেন্ট, ঠিক আছে। এবার এই নর্মাল রিকোয়ারমেন্টের আমাদের সোর্স কি, ওয়াটারটা আসে কোথা থেকে, ওয়াটার ইনটেক কিভাবে আমরা ইনটেক করি। একটা হচ্ছে লিকুইড বা বিভারেজ, সেটা হচ্ছে 1.2 লিটার, আর একটা হচ্ছে সলিড ফুড থেকেও ওয়াটার মেশানো থাকে, সেটা হচ্ছে 1 লিটার, আর হচ্ছে এটা হচ্ছে এক্সোজেনাস সোর্স। আর এন্ডোজেনাস সোর্স, breakdown of the protein বা oxidation of the protein, that produces also water that amounts less than 500. টোটাল তাহলে কত হলো, ওইরকম 2 to 3 লিটার হলো। এবার ব্রেকডাউন অফ প্রোটিন থেকে ওয়াটার বেশি কি কোন সময় আসতে পারে, কোন কন্ডিশন, এন্ডোজেনাস প্রোটিন ব্রেকডাউন বেশি হচ্ছে, স্টারভেশন হলে এক্সোজেনাস সোর্স কমে যাচ্ছে, বডি উইল ট্রাই টু কম্পেনসেট টু এক্সট্রাক্ট দ্য ফ্লুইড মোর ফ্রম বাই প্রোটিন ব্রেকডাউন। স্টারভেশন হলো, আর এই হচ্ছে এন্ডোজেনাস হলো। এবার যে ফ্লুইড আমি ইনটেক করছি সেই ফ্লুইডই আমার ইকুয়াল অ্যামাউন্ট বডিকে হেমোস্টেসিস বা ইন্টারনাল এনভায়রনমেন্ট মেনটেন করতে গেলে সেই ফ্লুইডটাই বেরোতে হবে। এবার হোয়াট আর দ্য রুটস of output of fluid? 1, urine, 2, sweating, 3, sweating by invisible loss বা perspiration, 3rd lungs, 4th হচ্ছে gut through the stool, some amount of water হয়। এবার মেন হচ্ছে urine output is mainly controlled by the antidiuretic and aldosterone hormone. Antidiuretic hormone is secreted from the posterior part of the pituitary gland, and aldosterone is secreted by the distal tubules, তাই তো। এইগুলো দিয়ে আমাদের মেনটেনেন্স হচ্ছে, কন্ট্রোল হচ্ছে। তো নর্মাল ইউরিন আউটপুট কত, হোয়াট ইজ দ্য নর্মাল ইউরিন আউটপুট অফ এ নর্মাল পারসন? 1.5 লিটার or 1 ml per kg body weight
পার আওয়ার 1 ml লিখে রাখো তাহলে 1.5 লিটার পার 24 আওয়ার্স or 1 ml পার কেজি পার আওয়ার। এটা হচ্ছে নর্মাল আউটপুট। তাহলে এটা 1 ml পার কেজি পার আওয়ার হলে ঘন্টায় কত হচ্ছে 60 ml। 1 মিনিটে যদি 1 ml হয় তাহলে ঘন্টায় 60 ml আর 24 ঘন্টায় কত হচ্ছে 14.4, তাই হচ্ছে 1.5 লিটার হচ্ছে। ঠিক আছে, আমি বললাম it is controlled by the ADH hormone, osmoreceptors and controlled by the thirst and controlled by the aldosterone। এই চারটে জিনিস দিয়ে কি হয়। তাহলে tell me what are the minimum amount of urine needed to excrete the waste product of the body। বডিকে তো ওয়েস্ট প্রোডাক্ট বের করানোর জন্য ইউরিন করতে হয়, মিনিমাম অ্যামাউন্ট কত? হ্যাঁ, 400 ml। 400 ml, বিলো 400 ml, 400 ml পার ডে অর পার 24 আওয়ার্স। এবার বিলো 400 ml যদি ইউরিন আউটপুট হয়, লেস দ্যান 400, তাকে আমরা কি বলি? অলিগ ইউরিয়া বলি। ভেরি গুড, অলিগ ইউরিয়া বলি তাকে। নো ইউরিন ডিউরিং দ্য লাঞ্চ, হ্যাঁ, অ্যানিউরিয়া। ফার্স্ট ক্লাস, ভেরি গুড। এবার আর কি রুট থাকলো? এই লাং আর স্কিন, এই দুটোকে মিলিয়ে বলা হয় ইনসেন্সিবল লস, মানে চোখে দেখতে পাই না, ইনসেন্সিবল লস। এই ইনসেন্সিবল লস মোটামুটি এর অ্যামাউন্ট হচ্ছে এই 500 to 1 ml। এটা দের হলে ওটা ফিসিস হচ্ছে 100, তাহলে 1600, আর বাকি যদি আমি 2.5 লিটার বা 3 লিটার ধরি, মাইনাস যতটা হবে এটা ভ্যারিয়েবল, নট ফিক্সড, অলওয়েজ ভ্যারিয়েবল। ইউরিন অলসো ভ্যারিয়েবল, ইনটেক অলসো ভ্যারিয়েবল অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য পেশেন্টস। এইবার থ্রু দ্য লাংস কোন কোন কন্ডিশনে এটা বেড়ে যেতে পারে? থ্রু দ্য লাংস, দ্যাট ইজ লাং দিয়ে ওয়াটার, হ্যাঁ, রেসপিরেটরি রেট যদি বাড়ে ডিউ টু এনি কজ, আর সার্জিক্যাল কন্ডিশনে এমন কোনো সার্জারি আছে যেতে ওয়াটার থ্রু ইনহেলড ওয়াটার, এক্সহেলড ওয়াটার বাড়বে? ট্রেকিওস্টমি হলে there is increased loss through the lungs in expired air। তাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি করি? ট্রেকিওস্টমি দেখেছিস কোথাও বটে, ইএনটি বা কোথাও দেখিস নি? তাকে প্রিভেন্ট করার জন্য করি কি, আমরা এয়ারটাকে হিউমিডিফাইড করি, একটা দিয়ে বিটাডিন বা লোশন বা অন্য কিছু দিয়ে ওর উপরে ফুটো গজ দিয়ে ওখানে চাপা দিই, যাতে হিউমিডিফিকেশন হলে কমে যায়। এবার লস থ্রু দ্য স্কিন ইজ কল্ড পার্সপিরেশন। নর্মালি লেস দ্যান, খুব একটা বোঝা যায় না, 100 or 200 ml। আর এটা what are the condition where it may be increased? হ্যাঁ, ট্রমা থেকে কেটে গেল, লস কি করে হবে? আইদার atmospheric temperature increased or internal temperature is increased, মানে ফিভার, হ্যাঁ, হট ওয়েদার, ড্রাই ওয়েদার, হিউমিডিটি বাড়লেও সোয়েটিং বাড়বে। তাহলে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার বাড়লে তবেই তো হিউমিডিফাইড টেম্পারেচার। যদি শীতে তো আর হিউমিডিফিকেশন বাড়বে না। আইদার ইনক্রিজড অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার or either increased body temperature due to any cause, or there is increased muscular activity like sports বা জিম, এগুলোতে বেড়ে যাবে। এরকম বেড়ে গেলে পেশেন্ট যদি ইয়ে করে, মানে ওয়াটার ইনটেক করতে পারে ওরালি, তাহলে ওরালি তোমাকে ওআরএস হোক, ওয়াটার হোক, যাই হোক, দিয়ে মেকআপ করতে হবে। আর ফিসিস তো লেস দ্যান 100 ml, কিন্তু ফিসিস কমন বাড়তে পারে, কলেরা, ডায়রিয়া, ডিসেন্ট্রি, কলেরা, বাস এগুলো তো বেড়ে যাবে।
এই হলো ইনটেক, ওয়াটার আউটপুট। এবার হচ্ছে ইলেকট্রোলাইট। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য ইলেকট্রোলাইট? কে টার্মটা কয়েন করেছিল কে? ইলেকট্রোলাইট টার্মটা, ইলেকট্রোলাইট টার্ম ইজ কয়েন্ড বাই হুইচ সায়েন্টিস্ট? মাইকেল ফ্যারাডে, নাম শুনেছিস? মাইকেল ফ্যারাডে, ফিজিসিস্ট, নাম শুনিস নে? ও সত্যি, Michael Faraday coined the term electrolyte. What is electrolyte? When a salt is dissolved in a solution, they are dissociated into cation and anion, positively charged and negatively charged. And this charged electrolyte is called, the charged cation or anion is called electrolytes. It is described in or expressed in milli-equivalent per liter for measurement. Okay. So what are the cations in our body? Main cations: sodium, potassium, calcium, magnesium. Very good. What are the principal anion in our body? Chloride, bicarbonate. এই দুটোই মেন। সালফেট হতে পারে, আর ক্লোরাইড, বাইকার্বনেট, সালফেট ওইসব হতে পারে। আর এবার নর্মাল ভ্যালু, what are the normal value of sodium? জানতে হবে তো এগুলো। সোডিয়াম 3.5 to 4.5 is potassium. Sodium 135 to 145. Sodium 3.5 to 4.5. ভুলে গেলে হবে না। Chloride 95 to 110 milliequivalent per liter. Bicarbonate 22 থেকে 28 milliequivalent per liter. Good. এবার ইমব্যালেন্স হলে কি বলে? বেশি ফ্লুইড হলে, ফ্লুইড ওভারলোড হলে কি বলে? হাইপার ভলিউমিয়া। ফ্লুইড কম হয়ে গেলে হাইপোভলিউমিয়া। সোডিয়াম বেশি হয়ে গেলে হাইপারন্যাট্রিমিয়া, সোডিয়াম কম হয়ে গেলে হাইপোন্যাট্রিমিয়া, আর পটাশিয়াম কম হয়ে গেলে হাইপোক্যালেমিয়া, আর বেশি হয়ে গেলে হাইপারক্যালেমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপারক্যালসিমিয়া, হাইপোফসফেটিমিয়া, আর বাইকার্বনেট বেশি হয়ে গেলে অ্যালকালোসিস। বাইকার্বনেট বেশি হলে অ্যালকালোসিস, কম হয়ে গেলে অ্যাসিডোসিস। আচ্ছা, এবার ফ্লুইড হাইপোভলিউমিয়া কিসে কিসে হয়? ব্লিডিং হয়ে গেলে হাইপোভলিউমিয়া হতে পারে, ভমিটিং হলে হতে পারে, ডায়রিয়া হলে হতে পারে, সিভিয়ার সোয়েটিং হলে হতে পারে, তাই তো? এবার হাইপোভলিউমিয়া হলে তার ট্রিটমেন্ট কী করবো? ব্লিডিং হলে ব্লাড ফর ব্লাড, যতক্ষণ ব্লাড আসছে ততক্ষণ হাইপোভলিউমিক শোকে আমরা কী দেবো? ইউজুয়ালি আমরা রিঙ্গার ল্যাকটেট দিই, কারণ রিঙ্গার ল্যাকটেট ইজ ফিজিওলজিক্যাল সলিউশন। আর যদি পেশেন্টের সোয়েটিং হয় তখন আমরা এই টার্মটা বলা ছাড়তে হবে, নর্মাল স্যালাইন টার্মটা বলা ছাড়তে হবে। এই টার্মটা অপশনাল রয়েছে, বলতে হবে 0.9% আইসোটোনিক স্যালাইন, 0.9% সোডিয়াম ক্লোরাইড অথবা আইসোটোনিক স্যালাইন। আইসোটোনিক কী জিনিস পরে আসছে। আর যদি ডায়রিয়া হয় তার সঙ্গে অ্যালকালোসিস হতে পারে, তার সঙ্গে সোডিয়াম লস হতে পারে, সেগুলো দেখে আমায় করতে হবে। তাহলে আমাদের হাইপোনাইট্রিমিয়ার কজ কী কী হলো? ভমিটিং, সোয়েটিং, ডায়রিয়া, আর কি কি আছে? কিছু ড্রাগস আছে, ডায়াবেটিক্স দিলে লস থ্রু দ্য ইউরিন হবে, বা অ্যাড্রিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি হলে, বা স্কিন লস যদি হয়, উন লস বা বার্নে যদি স্কিন লস হয় তাতেও হয়। কি ম্যানেজমেন্ট হবে? রিপ্লেসমেন্ট অফ সোডিয়াম। হাইপোনাইট্রিমিয়া মানে রিপ্লেসমেন্ট অফ সোডিয়াম বাই সোডিয়াম ক্লোরাইড। এই কতটা দিতে হবে, কীভাবে দিতে হবে সেটা আমি পড়াই। এবার হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট লিখে রাখ। হাইপোনাইট্রিমিয়া ইজ দ্য মোস্ট কমন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইন হিউম্যান বিং। আমাকে যখনই ইলেকট্রোলাইট ম্যানেজমেন্ট করতে হবে বা আইভি ম্যানেজমেন্ট করতে হবে, তখন সবসময় আমাকে ইলেকট্রোলাইট প্যানেল করে দেখতে হবে কতটা কম বেশি আছে। খুব বেশি দিলে দ্যাট ইজ ডেঞ্জারাস, হাইপারনাইট্রিমিয়া।
এই জন্য 24 আওয়ার্সে উই ক্যানট গিভ মোর দ্যান 12 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। 24 আওয়ার্সে লিখে রাখ, 24 আওয়ার্সে আমরা সোডিয়াম আইসোটোনিক স্যালাইন কখনোই 12 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারের বেশি না বাড়ে সেটা দেখতে হবে। সিরাম সোডিয়াম মাস্ট নট ইনক্রিজ মোর দ্যান 12 মিলি, যা আছে যেটা হাইপোনাইট্রিয়াম যথা আছে, সাপোজ 120 আছে, কিন্তু একসাথে আমি নর্মাল করতে পারবো না। আমি দেখতে হবে সোডিয়াম মাস্ট নট ইনক্রিজ মোর দ্যান 12 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার পার 24 আওয়ার্স। ওকে, ওয়াই? আদারওয়াইজ if we increase more than that it will cause neurological damage. এবার হচ্ছে হাইপারনাট্রিমিয়া। হাইপারনাট্রিমিয়া কাকে বলে? হ্যাঁ, সোডিয়াম হাইপারনাট্রিমিয়া, হাইপোনাট্রিমিয়া তো হয়ে গেল, তো হাইপার মোর দ্যান 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। ওয়েন তারপরে হাইপারনাট্রিমিয়া কখন বলা হচ্ছে? মোর দ্যান 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার হলে হাইপারনাট্রিমিয়া। কজ কি? যখন আমরা ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন করছি, যদি ক্লিয়ার ফ্লুইডের থেকে সোডিয়াম বেশি যায়, বেশি সাপোজ পোস্ট অপারেটিভ পিরিয়ডে বেশি যদি আমি সোডিয়াম এই আইসোটোনিক স্যালাইন বা 0.9% সোডিয়াম ক্লোরাইড দিই, তাহলে হতে পারে, অথবা হতে পারে ওয়াটার ইনটেক কম হচ্ছে কোনো কারণে। এবার এটার ম্যানেজমেন্ট কি? এটার ম্যানেজমেন্ট হচ্ছে হাইপারনাট্রিমিয়া হয়ে গেলে আমাকে ফ্লুইড রেস্ট্রিক্ট করতে হবে, আস্তে আস্তে কমাতে হবে হাইপোটোনিক ইলেকট্রোলাইট সলিউশন দিয়ে, আর তার সঙ্গে ইউ ক্যান প্রেসক্রাইব ডায়াবেটিক। এবার হচ্ছে এই দুটোই পড়াবো তোদের আজকে, পটাশিয়াম আর অত সব প্রয়োজন নেই, আরও অন্য জিনিস আছে। এবার পটাশিয়াম ইমব্যালেন্স কখন বলে? পটাশিয়াম ইমব্যালেন্স যখন আইদার হাইপোক্যালেমিয়া আইদার হাইপারক্যালেমিয়া, পটাশিয়াম ওয়েদার পটাশিয়াম ইজ নেসেসারি or skeletal muscle, heart contraction, neuromuscular contraction, আর হচ্ছে এইগুলোই মতো প্রোটিন সিনথেসিসেও কিছুটা কাজে লাগে। তাহলে পটাশিয়াম হচ্ছে ইজ এ ফ্লুইড এবং সোডিয়াম হচ্ছে মেন এক্সট্রাসেলুলার ইলেকট্রোলাইট। পটাশিয়াম ইজ দ্য মেন ইন্টারসেলুলার ফ্লুইড। আর পটাশিয়াম লস কোথা দিয়ে হয়? মেনলি থ্রু দ্য কিডনি, এবার হচ্ছে মোস্ট কমন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বলেছিলাম হাইপোনাট্রিমিয়া। এবার হচ্ছে মোস্ট ডেঞ্জারাস ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে হাইপারক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়াতে তো হাইপারক্যালেমিয়ার ডেঞ্জারাস কেন? ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, হার্ট উইল অ্যারেস্ট ইন সিস্টোলে অ্যারেস্ট হলে আর কিছু করার নেই। তার মানে হায়ার দ্যান 4.5 বেশি যদি হয় বা 5 বেশি যদি হয় তাকে বলে হাইপারক্যালেমিয়া। কি কারণ হতে পারে? এক্সেসিভ পটাশিয়াম ইনটেক যদি হয় থ্রু আইভি রুট অর ওরাল রুট, তাতে হতে পারে। আর পটাশিয়াম কন্টেনিং ড্রাগ অনেক কিছু আছে। হ্যাঁ, পটাশিয়াম কন্টেনিং ড্রাগ যদি বেশি ইনজেকশন হয় তার থেকে হতে পারে। আর একটা হতে পারে বেশি ইনটেক হতে পারে, আর ফেলিওর টু এক্সক্রিট, লাইক কিডনি ফেলিওর। আর হিমোলাইসিস হলে পটাশিয়াম বেশি বেরোবে। হিমোলাইসিস হলে পটাশিয়াম বেশি বেরোবে, তার সঙ্গে মায়োগ্লোবিন বেরোবে, মায়োগ্লোবিন ইউরিয়া হয়। আর হচ্ছে যদি আমার পটাশিয়াম নর্মালি না বেরোতে পারে, এক্সক্রিশন হচ্ছে না, তাহলে কিডনি ফেলিওর হয়ে যেতে পারে। তাহলে কি করবো? আমাকে ম্যানেজমেন্ট কি হবে? হাইপারক্যালেমিয়া ম্যানেজমেন্ট প্রথমে ফার্স্ট আই হ্যাভ টু কনফার্ম দ্য ডায়াগনোসিস বাই ইসিজি। ইসিজিতে কি পাওয়া যায়? এসটি এলিভেশন, টি এলিভেশন, এসটি এলিভেশন আর পিক টি পাওয়া যায়। টিটা অনেক লম্বা হয়ে যাবে আর এসটিটা উঠে যাবে। হাইপোক্যালেমিয়াতে ঠিক আবার অন্যটা, এসটি ডিপ্রেশন হয়, টি ইনভার্সন হয়। ঠিক আছে, তাহলে এই দুটো দিয়ে একটা হচ্ছে ইমিডিয়েট ইসিজি, ইমিডিয়েট করতে গেলে আমার আইসিসিতে ইসিজি লিড লাগানো থাকবে, দেখলে বুঝতে পারবো। আর কনফার্ম আমাকে করতে হবে ব্লাড গ্যাস, সিরাম পটাশিয়াম দেখতে হবে, মানে ইলেকট্রোলাইট প্যানেল করে দেখতে হবে। দ্যাট উইল টেক 4 to 5 মিনিট যদি এই ডিপার্টমেন্টে থাকে, আইসিসিতে ব্লাড গ্যাস মেশিন থাকে। তারপরে কি করবো? আমাকে ওটাকে ম্যানেজমেন্ট করতে হবে।
তারপরে আমাকে পটাশিয়াম ইনটেক কমাতে হবে, আইদার থ্রু ওরাল রুট অর আইভি রুট। মানে পটাশিয়াম কন্টেনিং সলিউশন আমাকে দেওয়া যাবে। পটাশিয়াম কন্টেনিং সলিউশন কিসে আছে? রিঙ্গা ল্যাকটেটে আছে। তাহলে আমি ওখানে রিঙ্গা ল্যাকটেট দিতে পারবো না, কি দিতে পারবো? যদি সোডিয়াম কম থাকে সোডিয়াম দিতে পারবো বেস্ট, তখন দেওয়া উচিত হচ্ছে, বেস্ট দেওয়া হচ্ছে 5% ডেক্সট্রোজ। আর একটা কি ট্রিটমেন্ট, আমরা 5% ডেক্সট্রোজে ইনসুলিন চার্জ করবো। ইনসুলিন কি করে? Insulin helps to move potassium into the cells when it is mixed with the dextrose. ডায়াবেটিক কমাতে আমরা দিই অনেক সময়, ডায়াবেটিক কমাতে দিই না, হাই পটাশিয়াম কমাতে, হাই পটাশিয়াম বেড়ে যায়, তখন আমরা ইনসুলিন চার্জ করে, ডেক্সট্রোজে ইনসুলিন চার্জ করে, এটা একটা ট্রিটমেন্ট। আর একটা লাস্ট ট্রিটমেন্ট ডায়ালিসিস। অথবা অনেক সময় আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট দেওয়া হয়, কারণ আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট দিলে ক্যালসিয়াম পটাশিয়াম কমাতে হেল্প করে। আর হাইপোক্যালেমিয়া কোথা থেকে, হোয়াট আর দ্য কজেস অফ দ্য হাইপোক্যালেমিয়া? এক্সেসিভ লস। সে তো বটে, এক্সেসিভ লস কীভাবে হবে? ইউরিন আউটপুট যদি বেশি হয়, ডায়াবেটিক ফেজ অফ দ্য কিডনি ফেলিওর, বা কোনো কারণে শিফট অফ পটাশিয়াম যদি বেশি, ডায়াবেটিক অ্যাসিডোসিসে আমরা বেশি ইনসুলিন চার্জ করে দিই, বেশি ঢুকে গেল, তাহলে হাইপোক্যালেমিয়া হয়ে যাবে, তাই তো? আর হাইপোক্যালেমিয়া হলে তার ফিচার কি পাওয়া যাবে? ক্লিনিক্যাল ফিচার, ওরিয়েন্টেশন চলে যাবে, মাসেল ল্যাক্স হয়ে যাবে, নিউরোমাস্কুলার উইকনেস হবে, এই সমস্ত হবে। ম্যানেজমেন্ট, ফার্স্ট ডায়াগনোসিস বাই ইসিজি অ্যান্ড ব্লাড গ্যাস, এবিজি। তারপরে মেডিকেল ম্যানেজমেন্ট, রেস্ট্রিকশন অফ দ্য পটাশিয়াম থ্রু আইদার বোথ ওরালি অ্যান্ড আইভিতে। তারপরে আমরা পটাশিয়াম যদি দেখি এতে ইলেকট্রোলাইট প্যানেলে পটাশিয়াম কম আছে, আমরা তাহলে আইভি পটাশিয়াম দিতে পারি। কিন্তু ডাইরেক্ট পটাশিয়াম কখনো দেওয়া হয় না, দিলে হঠাৎ করে হাইপোক্যালেমিয়া হয়ে যাবে, কার্ডিয়াক ইরিটেশন। তাহলে আমরা কী করি? 5% ডেক্সট্রোজ বা নর্মাল স্যাচুরেশনে চার্জ করে দিই। কতটা চার্জ করি? 1 ইউনিট, এই 1 ভায়ালে কত থাকে? 20 মিলি ইকুইভ্যালেন্ট থাকে, লিখে নেন। 20 মিলি ইকুইভ্যালেন্ট চার্জড উইথ bottle of 5% dextrose run through 8 to 10 hours, provided urine output is adequate. Urine output যদি অ্যাডিকুয়েট না থাকে তাহলে করতে হবে। আচ্ছা, আমি আর ওই ইয়েতে হাইপোক্যালসিয়াম, হাইপারক্যালসিয়াম বা অ্যাসিডোসিস তো তোদের একদিন পড়িয়েছি, তার কারণ অ্যাসিডোসিস পড়িয়েছি না, তাহলে ওগুলোতে আর যাচ্ছি না। তুই শুধু আমাকে বল, তোরা হোয়াট ইজ চপস্টিক সাইন? CHVOSTEK, chopstick sign and Trousseau sign. Chopstick sign and Trousseau sign. Trousseau বানানো হচ্ছে TROUSSEAU সাইন, বুঝেছিস? এগুলো হাইপোক্যালসিয়ামেতে পাওয়া যায়, এই সাইনগুলো। তো চপস্টিক সাইনটা কি? এই দুটোই হচ্ছে ক্লিনিক্যাল সাইন। চপস্টিক সাইন হচ্ছে এই যে ট্রেগাস বা জাইগোমেটিক আর্চ, আর এই অ্যাঙ্গেল অফ মাউথ, তার মাঝখানে যদি আমি ট্যাপ করি, ইট ইজ এভিডেন্স বাই টুইচিং অফ দ্য মাসেল ইনারভেটেড বাই দ্য ফেসিয়াল নার্ভ। ইট রেফার্স টু অ্যান অ্যাবনর্মাল রিয়াকশন টু স্টিমুলেশন অফ দ্য ফেসিয়াল নার্ভ। এটা কিসে পাওয়া যায়? ফেসিয়াল নার্ভে পাওয়া যায়, ঠিক আছে? এইখানে টাইপ করছি জাইগোমেটিক আর্চের সামনে, হ্যাঁ, তাহলে এরকম কন্ট্রাকচার হবে। এটা হচ্ছে ট্রুসো সাইন। এখানে একটা কাপ লাগাবো, কাপটা সিস্টোলিক প্রেশারের ওপরে ওঠে, তাহলে এইরকম হবে। এই যে অ্যাডাকশন অফ দ্য থাম, ফ্লেকশন অফ দ্য মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, আর এক্সটেন্স অফ দ্য ইন্টারমেটাল, এইরকম হবে। এটাকে বলে ট্রুসো সাইন, হাইপোক্যালসিয়ামেতে পাওয়া যায়। সেটা ওই কাপ লাগাতে হবে। এই যে কাপের ছবি, কাপ লাগিয়ে সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশারের মাঝখানে প্রেশারটা তুলতে হবে, ঠিক আছে? The leg Trousseau sign refer to the involuntary contraction. ওটা subsection লিখলি, refers to the involuntary contraction of the muscles in the hand and wrist, that is
called carboperal spasm that occurs after the compression of the upper arm with a BP cup. কি আর করাবো না থাকবে নেক্সট ক্লাসে? বা মাসেলস কন্ট্রাকশন অফ দ্য মাসেলস ইন দ্য হ্যান্ড অ্যান্ড রিস্ট। হ্যাঁ বল। তারপরে হচ্ছে দ্যাট অকার্স আফটার দ্য কম্প্রেশন অফ দ্য আপার আর্ম উইথ এ ব্লাড প্রেশার কাপ। আচ্ছা, এই নর্মাল ইনটেক হলো। এর পরের দিন করাবো লস আর হোয়াট আর দ্য চেঞ্জেস ফলোয়িং সার্জারি, হোয়াট আর দ্য চেঞ্জেস, তার সঙ্গে কি মডিফিকেশন করতে হবে। সাপোজ একটা বলে দিই যে ইমিডিয়েট অপারেশনের পরে সোডিয়াম এক্সক্রিশন বন্ধ হয়ে যায়, পটাশিয়াম এক্সক্রিশন বেড়ে যায়। তাহলে আমি তো সোডিয়াম দিতে পারবো না, সেইভাবে আমাকে ফ্লুইড ডিরেকশন দিতে হবে এবং ওয়াটার এক্সক্রিশনও লিটিল বিট কমে যায়। হ্যাঁ, তারপরে এইটা গেল চেঞ্জেস, কেন চেঞ্জেস হয়, হোয়াট ইজ দ্য কজ অফ দ্য চেঞ্জেস। এইবার তাহলে আমি কী কী ফ্লুইড দেবো আর কী কী ফ্লুইড আমরা পাই। যেমন এই ফ্লুইডগুলো কী বলে, আইসোটোনিক কেন বলে, হোয়াট ইজ দ্য টোনিসিটি, হোয়াট ইজ দ্য অসমোলারিটি। এবার ফ্লুইড কীভাবে দেবো, একটা ফ্লুইড আমাকে তো 2 লিটার দিলে কীভাবে আমি মেজার করবো যে 2 লিটার হবে, এবং ফ্লুইড দিলে পরে তার কমপ্লিকেশন কী হতে হবে। ঠিক আছে, নেক্সট দিন তাই হবে।